সবাইকে স্বাগত জানাই। আমি ওভার এগেন নামে আপনার জন্য একটি খুব মিষ্টি প্রেমের গল্প নিয়ে এখানে এসেছি। গল্পের শুরু 3 হাই স্কুলের ছাত্রকে দিয়ে, সিলিন, স্যাম এবং জ্যাং। স্যাম একটি ছেলে যে প্রতি মাসে নিখুঁত ছিল, চেহারায় স্মার্ট, পড়াশোনায় টপার এবং প্রত্যেক শিক্ষকের প্রিয়। কিন্তু জ্যাং তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। একটি নিষ্পাপ পরিচ্ছন্ন মনের ছেলে, যার পড়াশোনায় তেমন আগ্রহ নেই, কিন্তু তারপরও সে তার বাবা মায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে পড়ালেখায় মন দিতে। স্যানের আসল স্বপ্ন ছিল সঙ্গীত। তার স্বপ্ন সফল হবে একজন সঙ্গীত শিল্পী হওয়ার জন্য, কিন্তু তার বাবা বিশ্বাস করতেন গান একটা অকেজো জিনিস, তার জন্য শুধু পড়াশোনাই গুরুত্বপূর্ণ ছিল। এবং এখন সিলিন সম্পর্কে কথা বলা যাক। সে একজন মেধাবী ছাত্রী ছিল। প্রতিবারই সে পরীক্ষায় প্রথম হয়েছে, প্রতিটি প্রতিযোগিতায় জিতেছে এবং স্কুলে প্রতিটি কাজে এগিয়ে থেকেছে। তার কাছে সব কিছুই স্বাভাবিক ছিল। সময়ের সাথে সাথে সে একজন আদর্শ ছাত্রী হয়ে উঠেছে। স্যাম, শ্যাগ এবং স্যালাই এই পত্রই শৈশব থেকেই একে অপরের সেরা বন্ধু ছিল। একসঙ্গে স্কুলে আসা, ক্যান্টিনে একসঙ্গে খাওয়া আর ছোট বড় প্রতিটি সুখ ভাগাভাগি করা, এইগুলির মধ্যে বন্ধুত্ব সত্যি বিস্ময়কর ছিল। কিন্তু গল্পে একটা টুইস্ট ছিল। জ্যাং, যিনি সব সময় সিলিনের সাথে থাকতেন, তার হৃদয়ে সিলিনের জন্য বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ছিল। তিনিও তাকে পছন্দ করেছেন, হয়তো ছোটবেলা থেকেই। কিন্তু সিলিনের কাছে জ্যাং ছিল একজন ভালো বন্ধু। এছাড়া জ্যাংয়ের জন্য তার হৃদয়ে আর কিছু নেই। সেলিনের স্যামের প্রতি অনুভূতি ছিল। স্যাম ছাড়া ওরা দুজনেই এসব জানত, জ্যাংও এবং স্যালেনও। জ্যাং জানত সেলিন স্যামকে পছন্দ করে এবং সেলিনও জানত যে জ্যাক তাকে পছন্দ করে। একদিন স্কুলে ক্লাস চলাকালীন কিছু দুর্বৃত্ত ছেলেরা জ্যাংকে ধমক দিতে শুরু করে। তারা তাকে কটাক্ষ করে যে সে কেন সেলিনকে অনুসরণ করে, এবং একই সাথে তারা সেলিন সম্পর্কে অপমানজনক মন্তব্যও করে। সব শুনে জ্যাংয়ের রাগ আকাশ ছুঁয়ে যায়। তিনি নিজের সম্পর্কে কিছু শুনতে পারেন, তবে আমার বন্ধুদের সম্পর্কে নয়। সে তৎক্ষণাৎ উঠে সেই ছেলেগুলোর পিছনে যায় এবং তাদের সাথে মারামারি শুরু করে। কিন্তু জ্যাককে সেই ছেলেদের সামনে একা ফেলে রাখা হয়েছিল এবং সে সেখানে বেশ মারধর করে। এখন গল্পটি তীব্র মোড় নেয়। জ্যাককে এখনও ভেতরে ভেতরে রেগে আছে, চাপ দিচ্ছিল। অবশেষে সে সেই রাগ নিয়ে স্যামের কাছে পৌঁছায়। সে সময় স্যাম স্কুলের 2য় তলায় অনুশীলন কক্ষে ছিলেন, যেখানে তিনি একটি মেয়ের সঙ্গে গিটারের রিহার্সাল করছিলেন। ঠিক তখনই মেয়েটি স্যামের কাছাকাছি আসে, তাকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু স্যাম সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দূরে সরে যায়। তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। ঠিক সেই মুহূর্তে জ্যাং সেখানে পৌঁছে তার সমস্ত রাগ, পুরানো অনুভূতি, হতাশা স্যামের ওপর সরিয়ে নিতে শুরু করে। সে স্যামকে বলে, তোমার জীবন এত নিখুঁত কেন? আপনি এত সহজে সব কিছু কিভাবে পাবেন? আপনি পড়াশোনা করছেন, তুমিও ভালো, গিটার বাজানোতে তুমি সেরা, এবং কিছু না করে সেলিনের ভালোবাসা জিতেছ। স্যাম রেগে গিয়ে জ্যাককে বলে, এতে আমার কি দোষ? আমি কখনো কাউকে বলিনি আমাকে ভালোবাসতে, আর আমার জীবনটা ততটা নিখুঁত নয় যতটা তুমি ভাবছ। সে জ্যাংকে জিজ্ঞেস করে, তুমি যদি সেলিনকে পছন্দ করো, তাহলে তুমি তাকে গিয়ে বলো না কেন? কে জানে, হয়তো সেও তোমার জন্য অনুভব করে। আপনি চেষ্টা না করলে কিভাবে জানবেন? এই বিষয়ে তাদের মধ্যে তর্ক বাড়তে থাকে এবং হঠাৎ জ্যাক স্যামকে জোরে ধাক্কা দেয়। স্যামের মাথা টেবিলের কোণায় আঘাত করে এবং কিছুক্ষণের মধ্যেই স্যাম অজ্ঞান হয়ে যায়। এখন দৃশ্যটি কেটে যায় এবং আমরা হাসপাতালটি দেখতে পাই। ডাক্তার স্যামকে পরীক্ষা করছিলেন। তার সাথে সেলিন এবং জ্যাগও উপস্থিত ছিলেন। দুজনেই খুব বিরক্ত হলো। ডাক্তার স্যামের বাবা মাকে বলে যে আঘাতটি খুব গুরুতর নয়,
তবে মাথায় আঘাতের কারণে তার স্মৃতিতে কিছুটা বিভ্রান্তি থাকতে পারে। চেতনা ফিরে পাওয়ার পরে জিনিসগুলি কিছুটা বিভ্রান্তিকর বলে মনে হতে পারে। কিছুক্ষণ পর স্যাম জ্ঞান ফিরে পায়। সেই দৃশ্যে স্যাক তার সাথে দেখা করতে যায়। স্যাম তাদের বলে, আমার মনে মনে আছে, কিভাবে অজ্ঞান হয়ে গেলাম জানি না। স্যাম এখানে মিথ্যে বলেছেন এবং বলেছেন যে তিনি দ্বিতীয় তলায় গিয়ে স্যামকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। যেমন স্যাং চায়নি স্যাম তাকে ঘৃণা শুরু করুক, সে কারণেই সে সত্য গোপন করে। এখন আমরা কয়েকদিন পর সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আজ স্কুলে ফাইনাল পরীক্ষা ছিল। সকল শিক্ষার্থী পরীক্ষার হলে তাদের কাগজপত্র লেখা শুরু করে। স্যামও তার কাগজের দিকে তাকায়, কিন্তু অমনি প্রশ্নপত্রে লেখা শব্দগুলো দেখার চেষ্টা করছিলেন। তার মাথা ব্যথায় ফেটে যেতে থাকে। কথাগুলো তার দিকে সোজা নয়, বরং উল্টো দিকে তাকাচ্ছিল। সব কিছু বোঝার বাইরে অস্পষ্টতাই চলছিল। তারপর হঠাৎ পরীক্ষার হলের মধ্যেই স্যাম অজ্ঞান হয়ে যায়। বন্ধু স্যাং ও স্যালেন দুজনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তার এমআরআই স্ক্যান করা হয় এবং রিপোর্ট আসার পর জানা যায় মাথায় আঘাতের পর স্যামের অবস্থা গুরুতর, পড়ার ব্যাধি, এবং এখন সে কোনো বই বা কাগজে লেখা শব্দগুলো ঠিকমতো পড়তে পারবে না। সব কিছু উল্টে পাল্টে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে দেখা যাবে। এই দুর্ঘটনার পর সাইয়ের জীবন পুরোপুরি বদলে যায়। যে ছেলেটির জন্য স্কুল, পড়ালেখা, ভবিষ্যৎ সব কিছুই ছিল, এখন তিনি এই মতো তিনি এমন একটি সমস্যার সাথে লড়াই করছিলেন যা তার পৃথিবীকে অন্ধকারে ফেলেছিল। পড়ার ব্যাধির কারণে স্যাম স্কুল ছেড়ে দেয় এবং একটি বইয়ের দোকানে কাজ শুরু করে। স্কুল ছাড়ার পর বন্ধুদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। সেলিন ছাড়া সবাই স্যামকে ভুলে যেতে শুরু করে, কিন্তু স্যাম সবচেয়ে বেশি আঘাত পায় যখন জাগো তাকে উপেক্ষা করতে শুরু করে। যাকে স্যাম তার ভাইয়ের মতো মনে করেছিল, এখন এটি তার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। দৃশ্যটি জেংয়ে স্থানান্তরিত হয়, কিন্তু জ্যাক আর আগের মতো নির্দোষ জ্যাক নেই। তিনি সম্পূর্ণরূপে পরিবর্তিত শেষ করেছিল। যে ছেলেরা একসময় তাকে মারধর করেছিল তারাই এখন তার বন্ধু হয়ে গেছে। এখন সে একজন বাজে প্লেবয় টাইপের লোক ছিল। শীতল চেহারার সন্ধানে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। একদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠান ছিল। এ সময় সকল শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন, কিন্তু সিলিনের শুধু একজন বাবা ছিলেন। তার মাও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন না। তার বাবা মিস্টার গাওকে কিছু কথা বলার জন্য মঞ্চে ডাকা হয়, কিন্তু এ সময় তার ফোন বেজে ওঠে। সে কাটার চেষ্টা করে, কিন্তু ভুল করে রিসিভ করে। অডিটোরিয়াম জুড়ে তার স্ত্রীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় এবং সবাই জানতে পারে যে মিস্টার গাউন এবং তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ করতে চলেছেন। কথাটা শুনে সিলিন ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তিনি নিঃশব্দে অডিটোরিয়াম থেকে বেরিয়ে আসেন এবং আমরা তার চোখে অশ্রু দেখতে পাই। ঠিক তখনই জেং সেখানে আসে। 1 বছর পর প্রথমবার সিলিনের সঙ্গে কথা হয় তার। জেং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তারপরে তাকে ভালো বোধ করার জন্য সিলিনকে চুম্বন করতে যায়, কিন্তু স্যালেন তৎক্ষণাৎ রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দিয়ে বলে, জেং, তুমি কি করছো? আমি তোমাকে অনেকবার বলেছি তুমি শুধু আমার বন্ধু। হ্যাঁ, সালেন স্পষ্টভাবে বলেছেন যে তিনি জেংকে কখনই বন্ধুর চেয়ে বেশি মনে করেন না, এবং এটি বলার পরে তিনি চলে যান। জান তাকে দেখে রাগে পাগল হয়ে যায়। সে সেখানে ছোট বড় জিনিস ভাঙা শুরু করে। তার হতাশা এবার বেরিয়ে আসছে, কিন্তু সব এখানেই শেষ নয়।
সিউ সরাসরি অডিটোরিয়ামে ফিরে আসে এবং কোনো অনুমতি ছাড়াই মঞ্চে তার সঙ্গীত দলের সাথে কনসার্ট শুরু করে। আসলে সে ইচ্ছাকৃতভাবে এই সব করছিল যাতে সে তার বাবাকে বিব্রত করতে পারে, যে তার কাজের কারণে তার উপর বিরক্ত ছিল। বার্ষিক অনুষ্ঠানের পর জেংয়ের কর্মকাণ্ড সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। তার বাবা শিক্ষকের কাছে অভিযোগ করেন যে তিনি তার ছাত্রদের শিষ্টাচার শেখান বা না করেন, কিন্তু শিক্ষক কেবল এই বলে বিষয়টি এড়িয়ে যান যে জেং তার বাবাকে অর্থাৎ আপনাকে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে এইসব করেছে। এতে আমরা কি করতে পারি? এরপর জেংয়ের রাগ আরও বেড়ে যায়। সে তার বাবার গাড়ির উইন্ডশিল্ড ভাঙতে শুরু করে এবং তার বাবা নিজের চোখে এই সব দেখছিলেন। সত্য যে জেংয়ের বাবা সব সময় তার উপর চাপ ছিল, সব সময় তার সম্পর্কে প্রতিটি ছোট জিনিস নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিল। এই কারণেই জেনকা একজন অন্তর্মুখী হয়ে ওঠেন এবং এই মাদকে ভরা লালন পালনের কারণে তিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছিলেন। এজন্য সে তার বাবাকে প্রতিশোধ নিতে বারবার হয়রানি করত। এখন রাত হয়ে গেছে। জেং সরাসরি বইয়ের দোকানের সামনে পৌঁছেছে যেখানে স্যাম কাজ করেছিল। সে খালি বিয়ারের ক্যান নিয়ে দোকানের সামনে ফেলে দেয়, যেন চিৎকার করে নিজের কষ্টকে দেখাতে চান বিশ্বকে। কিছুক্ষণ পর স্যামের শিফট শেষ হয়। দোকান থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে জাগের দিকে নজর দেয়। স্যাম জিজ্ঞেস করে, তুমি এখন আমার কাছে কি চাও? জ্যাক এখানে তার জীবন নিয়ে মজা করতে শুরু করে। সে বলে, এখন তো পড়ালেখাও করা যায় না, আপনার জীবনের অবস্থা দেখুন, তুমি হেরে গিয়েছ। মাতাল অবস্থায় সে জংকে খুব খারাপ কথা বলে, তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করে। এ নিয়ে শেষ পর্যন্ত দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরের দিন জ্যাক তার গিটার নিয়ে কোথাও যাচ্ছিল। তখন তার মা তাকে থামিয়ে বলে যে তুমি গতকাল তোমার বাবার সাথে যা করেছ অন্তত একবার তার কাছে গিয়ে ক্ষমা চাও। জ্যাক প্রথমে প্রত্যাখ্যান করে, কিন্তু মা তাকে বোঝানোর পর একমত। কিন্তু জ্যাং যেভাবে তার বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে তার বাবা আরও বেশি রেগে যান। সে চিৎকার করে বলে, গান গিটার সবই অকেজো, আপনার শুধু কলেজ এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। আর রাগে মরিচা পড়া গিটার ভেঙে ফেলেন। জ্যাংয়ের ধৈর্য এখন ফুরিয়ে আসছে। সে চিৎকার করে বলে, একার করে বলে, আমি কি করব তা ঠিক করার তুমি কে? এ কথা শুনে তার বাবা মা আরও রেগে যান এবং তাকে ঘরে তালা দেন। কিছুক্ষণ পর জ্যাংয়ের মা তার জন্য দুপুরের খাবার নিয়ে আসবেন। হয়, কিন্তু যত তাড়াতাড়ি সে দরজা খুলল জ্যাং সেখানে নেই। সে জানালা দিয়ে লাফিয়ে পড়েছিল। কিছু সময় পর তিনি এখন তার দলের সাথে একটি কনসার্ট করছেন। মঞ্চে গান বাজছিল। সোং মাইক ধরে গিলকে গাইছিলেন এবং দর্শকদের মধ্যে তার অনেক ভক্ত ছিল। মানুষ তার কণ্ঠে হারিয়ে যায়, কারণ দুনিয়া যাই বলুক না কেন সঙ্গীতে জ্যাং সত্যিই আশ্চর্যজনক ছিল। জ্যাং মঞ্চে অভিনয় করছিলেন। ভিড়ের মধ্যে একটা মুখ দেখতে পায় সে। স্যাম নিজেই তার পুরনো বন্ধুকে সমর্থন করতে এসেছিল। যাই হোক, জ্যাক তাকে যে ডাকে ছিল সম্ভবত তার বন্ধুর জন্য একটি সংযোগের জন্য তার হৃদয়ে এখনও আশা ছিল। কিন্তু তারপরও সব কিছু বদলে যায়। জেংয়ের বাবা সেখানে পুলিশ নিয়ে আসেন এবং তিনি মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলেন যে তিনি আমার গাড়িটি ভেঙে দিয়েছেন। পুলিশ অবিলম্বে জেংয়ের দিকে এগোতে শুরু করে এবং এটি দেখে জেং ভয় পেয়ে পালিয়ে যায়। জ্যাং মাঝখানে এসে জ্যাংয়ের বাবাকে থামিয়ে দিয়ে বলে, চাচা কি করছেন? সে তোমার ছেলে, কোনো অপরাধী নয়, তার সাথে এমন আচরণ করবেন না। কিন্তু তার রাগ কমে না। যদি সে ভুল করে থাকে তাহলে তাকেও শাস্তি পেতে হবে, পাওয়া উচিত। এবং তারপর তারাও মরিচা ধরে। স্যামও তাদের অনুসরণ করে। জেং পালিয়ে একটি নদীতে পৌঁছায়। তার সামনে শুধু পানি আর পেছনে পুলিশ।
তারপর সে বন্ধ থেকে চিৎকার করে বলে, থামো, যেখানেই থাকো, নইলে আজ না হলে কালকে ধরব। শেং বলল না যে সে আগামীকাল আসে এবং শুধু এই বলে সে নদীতে ঝাঁপ দেয়। সে চলে যাওয়ার পর তার বাবা মা তার ঘরে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পান, যেটি সে যেদিন রুমে তালাবদ্ধ ছিল সেদিন সে রেকর্ড করেছিল। প্রতিবার ভিডিও দেখার পর ভালোবাসা সবার হৃদয় ছুঁয়ে যায়। সেই ভিডিওতে জ্যাং তার ভেতরের যন্ত্রণা প্রকাশ করছিলেন। তিনি বলেন, আমার বন্ধুরা আমার কাছ থেকে দূরে চলে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমাকে সবচেয়ে ঘৃণার চোখে দেখত এবং আমার বাবা মা কখনই আমার অনুভূতি বুঝতে পারেনি। আমি সব সময় তাদের বোঝা ছিলাম। আমি শুধু একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার প্রতিটি স্বপ্নকে অপ্রাসঙ্গিক আখ্যা দিয়ে কেটে ফেলেছে। তাদের ভালোবাসা একটি চাপে পরিণত হয়েছিল এবং সেই চাপ তার সমগ্র অস্তিত্বকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। সেনের চলে যাওয়ার পর তার বাবা মা সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন। অনুশোচনায় ডুবে গেল তার বাবা। তারা যদি তার উপর এত চাপ না দিত, আমি যদি একবার তাকে বোঝার চেষ্টা করতাম। তার মুখে আক্ষেপ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি বুঝতে পারেন যে তিনি কেবল তার মঙ্গল চেয়েছিলেন, কিন্তু তার অন্তরে কি চলছে তা তিনি কখনোই বুঝতে পারেননি। প্রায়ই আমরা এটা করি। সেই মানুষটি যখন আমাদের কাছাকাছি থাকে তখন আমরা তাকে সেভাবে মূল্যায়ন করি না, কিন্তু সে আমাদের থেকে দূরে চলে গেলেই আমরা তার আসল মূল্য বুঝতে পারি। মা বাবা কখনো কখনো তাদের ভালোর জন্য তাদের সন্তানদের স্বপ্নকে চুরমার করে দেন। যে চিন্তা তারা তার ভালো করছে, কিন্তু শিশুটি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা তারা জানে না। এখন স্যাম জ্যাগের ঘরে যায়, যেখানে সে জ্যাগের একটি ডায়েরি পায় আর একটা ছোট প্যাকেট যাতে কিছু রৌপ্য মুদ্রা থাকে। আজ ২৬ মে ২০১৭ তারিখে ঘটে। আজ জ্যাগের জন্মদিন ছিল, কিন্তু আজ সেই জন্মদিন উদযাপনের পরিবর্তে সেখানে শেষকৃত্য হয়েছে। কি অদ্ভুত সময়ের খেলা, যেখানে কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আজ মানুষ তার শেষ যাত্রায় যোগ দিচ্ছিল, চোখে জল আর হৃদয়ে অপরাধবোধ। তার বন্ধুরা কখনো কল্পনাও করেনি জন এমন পদক্ষেপ নেবে। তার সবচেয়ে বড় আফসোস ছিল যে সে তার জন্মদিনে তাকে একটি ছোট শুভেচ্ছাও জানাতে পারেনি। কিন্তু সবচেয়ে গভীর বেদনা ছিল সিলিনের হৃদয়ে। জ্যাং চলে যাওয়ার আগে সিলিন তার সাথে খুব অভদ্র আচরণ করেছিল। তার কথা এড়িয়ে গেল, কখনো তার আবেগ বুঝতে পারেনি। আর আজ সেই সব মুহূর্ত তার হৃদয়কে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। সেই রাতে স্যাম এবং লিয়ানের আবার দেখা হয়। দুজনেরই হৃদয়ে ব্যথা, অপরাধবোধ ও প্রশ্ন ছিল। তারা একসাথে জ্যাগের ডায়েরি পড়তে শুরু করে, তাকে বোঝার শেষ চেষ্টা। শ্যাং লিখেছেন, স্যাম, আমাকে ক্ষমা করুন, আমার কারণে আপনি সেই ব্যাধি পেয়েছেন। আমার জন্য তোমার সারা জীবন নষ্ট হয়ে গেছে। সেই ডায়েরিতে সাপ তার মনের সব অনুভূতি প্রকাশ করেছিলেন। দিনভর অপরাধবোধে কেমন যেন চলতে থাকে সে। স্যামের সাথে যা ঘটেছে তার জন্য তিনি খুব অনুতপ্ত ছিলেন। তাদের দুজনেরই ইচ্ছা ছিল যে তারা সময় মতো ফিরে যেতে পারে এবং স্যামকে আবার সুস্থ করতে পারে, কিন্তু এটা শুধু একটি ইচ্ছা ছিল, অসম্ভব স্বপ্ন। তবুও জাগ এই স্বপ্নে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে তিনি সময় ভ্রমণকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছিলেন। তার কৌতূহল তাকে স্যামুয়েল ক্লেমন্সের তত্ত্বের দিকে নিয়ে যায়, এক টাইম ট্রাভেলে নতুন চিন্তার জন্ম দেওয়া তরুণ লেখক। স্যামুয়েলের তত্ত্ব অনুসারে শব্দ তরঙ্গ যেমন বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তেমনি সময়সহ যে কোনো বস্তু স্থানান্তরিত হতে পারে। তিনি ভাবতে লাগলেন যে শব্দ যদি কম্পিত হয়ে অন্য জায়গায় পৌঁছাতে পারে, তবে মুদ্রার মতো কিছু কি কম্পিত হয়ে
সময়ের মধ্য দিয়ে যেতে পারে না? এই তত্ত্বের ভিত্তিতে জ্যাং একটি মুদ্রার উপর কাজ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন যে একদিন হয়তো এই মুদ্রা তাকে অতীতে নিয়ে যেতে পারে, কিন্তু সে এটা নিয়ে কখনো ভাবেনি। উদ্ভাবনের সম্পূর্ণ নিশ্চিততা না। আমি নিশ্চিত ছিলাম যে আজ না হলে কাল, ভবিষ্যতে অবশ্যই টাইম ট্রাভেল সম্ভব হবে। এখন স্যাম আরেকটি বড় কথা জানতে পারে যে সিলিন তার আরও পড়াশোনার জন্য আগামীকাল বেজিং যাচ্ছে। এখন দুজনে মিলে একটা ছোট নদীর পাড়ে যায়। স্যাম এবং সেলিন একসাথে জাংয়ের তৈরি কয়েনটি পানিতে ফেলে দেয়, এই আশায় যে কিছু জাদু ঘটতে পারে। কিছু সংকেত পায়, কিন্তু কিছুই হয় না। জলে সামান্য স্প্ল্যাশ আছে এবং সব কিছু যেমন আছে তেমনই থাকে। এরপরে তারা দুজনেই একটি পুরনো টেলিফোন বুথের কাছে পৌঁছে যায়। সেখানে দৃশ্য, তার ফোন থেকে জেংয়ের নাম্বার ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ ছিল। নির্মল মনে মনে জেংকে ফোনে বলে, জেং, আমি তোমাকে ঘৃণা করি না, আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করেছি। আমি যদি আপনার সাথে আরও ভালো আচরণ করতাম, আমি যদি আবার তোমার সাথে দেখা করার একটি ছোট সুযোগ পাই, তবে আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু স্যাম আছে। সে একটি রৌপ্য মুদ্রা বের করে টেলিফোন বুথের ভিতরে রাখে। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। ফোন রিসিভার থেকে শব্দ সে আসে, হাই, আমি সময়, কয়টায় যেতে হবে বলুন তো? স্যাম অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কে তুমি, এইসব কি? কিন্তু ওপাশ থেকে একটাই আওয়াজ আসে, আমি সময়, কয়টায় যেতে হবে বলুন তো? স্যাম রসিকতা করে, আমাকে 26 মে 2017 নিয়ে যান, যেদিন আমার বন্ধু আত্মহত্যা করেছিল। এবং তারপরে জাদু ঘটে। স্যাম দেখে তার চারপাশে সব কিছু জমে গেছে, সব কিছু থেমে গেছে। তিনি একমাত্র চলমান। ছোট ছোট জিনিস উল্টো হতে শুরু করে, বাতাস বেড়ে যায় এবং স্যাম ধীরে ধীরে বাতাসে উঠতে শুরু করে। শুধুমাত্র তারপর হঠাৎ টেলিফোন বুথ থেকে একটি উজ্জ্বল আলো বের হয় এবং কিছুক্ষণের মধ্যেই স্যামকে যথাসময়ে ফিরিয়ে আনা হয়। যখন সে চোখ খুলল, সে 26 মে 2017 সকালের সময় পৌঁছেছে। একই দিনে স্যাম তার জীবন শেষ করেছিল। স্যামও বিশ্বাস করে না যে সে সত্যিই সময় ভ্রমণের পরে ফিরেছে কিনা, কিন্তু প্রমাণ ছিল তার সামনে। বইয়ের দোকানের বাইরে একই বিয়ারের ক্যান পড়েছিল এবং জংয়ের কনসার্টের প্যামফ্লেট মাটিতে পড়েছিল। স্যাম তৎক্ষণাৎ জ্যাংয়ের কাছে পৌঁছে যায়, তাকে সব বলে, মুদ্রা, সময় ভ্রমণ, তত্ত্ব এবং ভবিষ্যতের সত্য। কিন্তু জ্যাং কিছুই বলে না, শুধু শান্ত থেকে যায়। তারপর আবার একইভাবে সব কিছু ঘটতে শুরু করে। জেংয়ের গানের কনসার্ট শুরু হয়। তার বাবা পুলিশের সাথে আসে এবং জেং পালিয়ে যেতে শুরু করে। কিন্তু এবার স্যাম তাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অনুসরণ করে যে সে সেই সময় জ্যাককে বাঁচাবে এবং শেষ পর্যন্ত সে জেংকে আত্মহত্যা করা থেকে বাঁচায়। কিছুক্ষণ পর আমরা দেখি জেং হাসপাতালে আছে। স্যাম ঘরের বাইরে বসে অনেকক্ষণ পর দুজনের মধ্যে গভীর আলাপ হলো। শ্যাং যে সর্বদা তার ব্যথা লুকিয়ে রাখতেন, আজ তার সমস্ত অনুভূতি তার সামনে রাখে হয়, কিন্তু একই সাথে সে স্যামকে বিশ্বাস না করে খুব রেগে যায়। কিন্তু তারপর থেমে গিয়ে বলে, স্যাম, আমাকে ক্ষমা করে দাও, যেন আমার কারণেই সব হয়েছে। আপনার মাথার আঘাত, আপনার ব্যাধি, আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে শুধু আমার বোকামির কারণে। এখানে একটি বড় সত্য বেরিয়ে আসে। শ্যাং তার বন্ধুর থেকে দূরে সরে গিয়েছিল, কারণ সে স্যামের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী করেছিল। স্যামকে মোকাবিলা করার যথেষ্ট সাহস তার ছিল না। এবং তারপরে স্যাম তাকে বলে যে এই সমস্ত কিছুতে তোমার দোষ নয়, কি ঘটতেছিল সেটা হয়ে গেছে,
কিন্তু আমি তোমাকে আমার হৃদয় থেকে ক্ষমা করে দিয়েছি। স্যামের মতো বন্ধুরাও এখানে বিদ্যমান। পরের দিন সকালে স্যামের চোখ বর্তমানে খুলল। সে সেখান থেকে সঙ্গে সঙ্গে জাগের বাড়িতে পৌঁছায়। তার নাম ধরে সে তার ঘরে অনুসন্ধান শুরু করে। স্যাম তাকে এই অবস্থায় দেখে হতবাক হন এবং তারপরে আরেকটি হৃদয় বিদারক সত্য প্রকাশ পায়। স্যাম অতীতে গিয়ে জ্যাংকে বাঁচিয়েছিল, কিন্তু তারপরও জ্যাং ভবিষ্যতে আবার নিজের জীবন নিয়েছিল। স্যাম বুঝতে পারে সে হয়তো অতীত বদলেছে, কিন্তু ভবিষ্যৎ এখনও একই রয়ে গেছে, কিছুই না, প্রতিশোধ। তিনি একই টেলিফোন বুথে ফিরে যান যেখানে রহস্যময় সময় নিয়ন্ত্রক তার জন্য অপেক্ষা করছে। স্যাম রাগান্বিত এবং বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, আমি জেংয়ের জীবন বাঁচিয়েছি, তাহলে ভবিষ্যৎ পরিবর্তন হয়নি কেন? সময় নিয়ন্ত্রক বলেছেন, হ্যাঁ, আপনি অতীত পরিবর্তন করেছেন, কিন্তু সেই পরিবর্তনের প্রভাব শুধুমাত্র একটি বিকল্প টাইম লাইনে ছিল। সেই জেং এখন একটি ভিন্ন মহাবিশ্বে বাস করে, আপনার এই উপহারের সাথে সম্পর্কিত নয়। কিন্তু স্যাম হাল ছাড়ে না। তিনি 2017 সালে 26 বছর বয়সে আবার ফিরে আসেন। তবে এবার তার উদ্দেশ্য আরও স্পষ্ট ছিল। সে সরাসরি জেংয়ের বাড়িতে যায় এবং সে আত্মহত্যা করার আগে তার বাবা মাকে ভিডিওটি দেখায়। একই ভিডিও যেটি জেং তার আবেগ, ব্যথা এবং একাকিত্ব সম্পর্কে রেকর্ড করেছিলেন। এটা দেখে জেংয়ের বাবা মায়ের চোখ খুলে যায়। ছেলের মনে কি চলছে সে বুঝতে পারে। সেই মানুষগুলো সজাগ হয়ে ওঠে। আর এখন রাত হয়ে গেছে। স্যাম আবার জাগের কনসার্টে আসে, তবে এবার তিনি শুধু দেখতে আসেননি, সে হয়তো তার বন্ধুর জীবন বাঁচিয়েছে। মঞ্চে যাওয়ার আগে স্যাম জ্যাককে সেলিনের ভয়েসমেল বাজায়। হয় একই ভয়েসমেল যেখানে সেলিন তার হৃদয়গ্রাহী অনুভূতি প্রকাশ করেছে, যা জেং সম্ভবত কখনো শোনেনি। জেং, আমি তোমাকে ঘৃণা করি না। তুমি সুন্দর এবং আমার অনুভূতি তুমি যা ভেবেছিলে তা ছিল না। তবে আমি যদি তোমার সাথে আর একটু ভালোবেসে কথা বলতে পারতাম। সব শুনে জেংয়ের মুখে একটু স্বস্তি ফুটে উঠল। কনসার্টের পরে জেং খুশি সেলিনের কাছে আসে, তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তখন সেলেন আস্তে করে তা সরিয়ে সেং বলে, কেন বুঝলে না? আমি আপনার সম্পর্কে একইভাবে অনুভব করি না। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখতে পারি। স্যামের আরেকটি শখ ছিল। সে যা ভেবেছিল সব বদলে গেছে। সব কিছু ঠিক সেভাবেই ঘটছিল। এখন আবার একই ঘটনা ঘটছে। জেং আবার তার জীবন শেষ করে, কিন্তু স্যাম হাল ছাড়ে না। সে বারবার অতীতে গিয়ে জংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ভবিষ্যতের অবস্থা একই থাকে। স্যাম ক্লান্ত হয় না এবং একদিন সে একটি ধারণা পায়। পরদিন সকালে স্যাম সরাসরি বিমানবন্দরে পৌঁছে যায়। আশিলান আরও পড়াশোনার জন্য বেইজিং যাওয়ার কথা ছিল, কিন্তু স্যাম সেখানে গিয়ে তাকে থামায়। তার হাত ধরে বিমানবন্দরের একটি টেলিফোন বুথে নিয়ে যাওয়া হয়। সেখানে স্যাম তাকে মুদ্রা দেয় এবং মুদ্রাটি পড়ার সাথে সাথে সময় জমে যায়। স্যাম এবং সেলিন একসাথে সময় ফিরে যান। সিলানও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু স্যাম প্রতিটি দৃশ্যের পূর্বাভাস দেন, যেন সে আগে থেকেই সব জানে। এটি দেখে সিলান নিশ্চিত হয়ে যায় যে সে সত্যিই সময় ভ্রমণ করেছে। এখন রাত হয়ে গেছে। স্যাম জাগের কনসার্টে যায়, তবে এ বিষয়ে তিনি একা নন, সঙ্গে ছিলেন সিলিনও। জেংকে দেখে সেলিন আবেগপ্রবণ হয়ে পড়ে এবং জেংকে আনন্দে জড়িয়ে ধরে। আজ 3 বন্ধু আবার মিলিত হলো। পরদিন সকালে সেলিনের চোখ খুলে যায় বর্তমানে। তিনি অবিলম্বে তার ফোনে সোশ্যাল মিডিয়া চেক করেন এবং দেখেন যে কোনো পরিবর্তন হয়নি। জেং এখনও মৃত। সেলিনের মন খারাপ হয়ে যায় এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। সে স্যামের সাথে দেখা করে এবং বলে যে আমরা তাকে বাঁচিয়েছি, তাই ভবিষ্যৎ পরিবর্তন হয়নি কেন। তিনি বলেন, আমি অতীতে অনেকবার গিয়েছি, আমি অনেকবার তার জীবন বাঁচিয়েছি,
কিন্তু ভবিষ্যৎ কখনো বদলায় না। সে বলে, তাহলে কি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত? আমরা আরেকটি সুযোগ পেয়েছি, যা সবার কাছে পাওয়া যায় না। আমাদের তাকে কোনোভাবে বাঁচাতে হবে। কিন্তু আমাদের কাছে অনেক কয়েন ছিল না। তারপরে আমাদের আবার একই রহস্যময় সময় নিয়ন্ত্রক ব্যক্তি দেখানো হয়, যিনি আকাশ থেকে পৃথিবী দেখছিলেন। স্যাম একটি কয়েন তৈরির মেশিন কেনে, তবে এটি সস্তা নয়। সেলিন তাকে জিজ্ঞেস করে, তুমি এত দামি মেশিন কিনলে? এখানে আমরা জানতে পারি যে স্যাম সেই মেশিনটি কেনার জন্য তার সারা বছরের সঞ্চয় ব্যয় করেছেন। কিন্তু সেই রৌপ্য মুদ্রা তৈরি করা এত সহজ ছিল না। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। যেটুকু সঞ্চয় ছিল সাগের তিনি সব কিছু বিনিয়োগ করেছিলেন। আসলে এই মুদ্রাটি প্রথম তৈরি করেছিলেন একজন ওয়ালপেপার ডিজাইনার, অ্যাস্টার। তিনি একসময় একজন প্রতিভাবান ও সৃজনশীল শিল্পী ছিলেন, কিন্তু একটি গুরুতর অসুস্থতা ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে দেয় এবং সে একজন প্রতিবন্ধী হয়ে পড়ে। অ্যাস্টারের স্বামী অ্যান্টনি ছিলেন একজন বিজ্ঞানী। তিনি টেলিফোন উদ্ভাবন করেছিলেন, যাতে তিনি দূরত্ব সত্ত্বেও স্ত্রীর সাথে যোগাযোগ রাখতে পারেন। সেই সময়ে অ্যাস্টার কামনা করেছিলেন যে তিনি সময় মতো ফিরে যেতে পারেন এবং অ্যান্টনির সাথে হাঁটতে পারেন। আর এই আশায় তিনি টাইম ট্রাভেল তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করতে বাধ্য হয়। কিন্তু শরীর ব্যর্থ হওয়ায় সে তার কাজ শেষ করতে পারেনি। একই সম্পূর্ণ উদ্ভাবনকে এগিয়ে নিয়ে জম সেই মুদ্রাটি তৈরি করেছিলেন, একটি স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন। এখন আবার অতীতে আসেন স্যার সিরিন, কিন্তু এবার তার লক্ষ্য ছিল ভিন্ন। এখন সে ২৬ মে ২০১৭ দিনে নয়, সেই সময়ে যায় যখন সে হাই স্কুলে নতুন ভর্তি হয়েছিল, যেখানে সব কিছু শুরু হয়েছিল। তাদের পরিকল্পনা হলো জমকে স্বাগত অনুষ্ঠানে সবার সামনে বক্তৃতা দিতে রাজি করানো, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সম্ভবত সে তার পারফরমেন্সের উন্নতি করতে পারে, বাবার সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন। শুরুতে জং বেশ নার্ভাস ছিলেন। স্যাম এবং সেলিন তাকে সাহস দেয় এবং তারপরে জাং মঞ্চে একটি শক্তিশালী বক্তৃতা দেয়। সকলের মন জয় করেন। তার কথায় সত্যতা ছিল, তার চোখে ছিল আশা, এবং তারপর তার কথায় সেই বেদনা যা হয়তো কেউ বুঝতে পারেনি। কিছু সময় পর স্যাম এবং সেলিন বর্তমানের দিকে ফিরে আসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম এখন ক্লান্ত। তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। সেলিন রেগে বলে, স্যাম, তুমি এভাবে হার মেনে নিতে পারো না। সে আমাদের বন্ধু। স্যাম কিছুক্ষণ চুপ করে থাকে। আবার একটি বেদনাদায়ক শব্দ। আমি বলি, আপনি সেলিনকে জানেন না। আমি কতবার চেষ্টা করেছি, প্রতিবারই তাকে বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত ভবিষ্যৎ একই রকম হয়ে গেল। প্রকৃতি হয়তো এটাই অনুমোদন করেছে। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই অতীতে যেতে পারি এবং জেংয়ের সাথে নতুন স্মৃতি তৈরি করতে পারি। সেলিনের চোখে জল, কিন্তু স্যামের কথা সত্য ছিল। কোনো না কোনোভাবে এটাই ছিল জীবনের সত্য। এবং তারপরে স্যামোসলিন তার বন্ধুর সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়, তাকে বাঁচানোর জন্য নয়, বরং তাকে জীবনে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। এবার সে যখন অতীতে যায়, তাই তার অন্তরে কোনো অপরাধ বোধ নেই, শুধু সুখ ছিল, বন্ধুত্ব ছিল। তারা জেংয়ের সাথে দেখা করে এবং তাকে সময় ভ্রমণ সম্পর্কে সব বলে। জেংয়ের মুখ আলোকিত। তিনি হাসি মুখে বলেন, তাহলে আমি যা তৈরি করেছি তা সত্যিই কাজ করে। জেংয়ের চোখে আনন্দ, আশা এবং একটি নতুন আলো ছিল। যতদিন সময় ছিল, তারা তিনজনই একসঙ্গে থাকতেন। বন্ধুত্ব, স্মৃতি এবং সময়, যা কখনো ফিরে আসে না, কিন্তু সব সময় হৃদয়ে বেঁচে থাকে। এবং অবশেষে স্যামো সেলিন জাককে তিক্ত সত্যটি বলে। তারা তাকে এখানে বলে যে সে ভবিষ্যতে আত্মহত্যা করবে। নিজের মৃত্যুর সত্যতা শুনে জেং খুব দুঃখিত হয়। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের কবর দেখে বিশ্বাস করতে পারছেন না। আমি সত্যি এমত কিছু করতে পারেন?
কিন্তু এখন তার মনে বেঁচে থাকার ইচ্ছা জাগে। স্যাম তাকে ব্যাখ্যা করে, আমরা অতীতে গিয়ে আপনাকে অনেকবার বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমরা ব্যর্থ হই। কারণ অতীতের পরিবর্তন যাই হোক না কেন, ভবিষ্যৎ কখনোই পরিবর্তন করতে পারে না। এবং এখন 3 বন্ধু তাদের ভাগ্যকে মেনে নেয় এবং তার সত্যকে আলিঙ্গন করে। তারা 3 জনই একসাথে ভালো স্মৃতি তৈরি করতে শুরু করে। তাদের যতটুকু সময় আছে এটি ঘটে যে তারা হাসে, ভ্রমণ করে, একে অপরের সাথে মজা করে এবং প্রতিটি মুহূর্ত তাদের পূর্ণতা লাভ করে। এবং যতক্ষণ তার কাছে টাইম ট্রাভেল কয়েন থাকে সে সেগুলি বুদ্ধিমানের সাথে ব্যবহার করে। একদিন তিনি 2028 সালে ভবিষ্যতে ভ্রমণ করেন, যেখানে আমরা দেখতে পাই যে স্যাম একজন বিখ্যাত অভিনেতা হয়ে উঠেছেন। একটি টিভি সাক্ষাৎকারে তিনি তার বন্ধু জ্যাং এবং সেলিন সম্পর্কে সবাইকে বলেন, বিশ্বকে জানাচ্ছিলেন তাদের বন্ধুত্ব, স্মৃতি এবং তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত। জ্যাং এবং সেলিন স্যাংয়ের জন্য খুব খুশি ছিল। তাদের মুখে ছিল অভিমান। এরপরে জ্যাং একা সময় অনেক জায়গায় ভ্রমণ করে। তিনি নতুন মানুষের সাথে দেখা করেন, নতুন অভিজ্ঞতা তৈরি করে, কিন্তু তার সাথে একটা লুকানো বেদনা থাকে সারাক্ষণ। তিনি বাঁচতে চেয়েছিলেন, কয়েকবার ভাগ্য বদলানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন। একদিন বহু বছর পর জ্যাং ভবিষ্যতে যায়, যেখানে তার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। প্রতিটি ছোট জিনিসের জন্য আমাকে ক্ষমা করুন। আমি যদি আপনার সাথে আরও বাঁচতে পারি, কিন্তু এটা এখনই সম্ভব নয়। যদি পুনর্জন্ম হয়, আমি চাই তুমি পরবর্তী জীবনে আবার আমার বন্ধু হও। আর এই বলে জং আস্তে আস্তে হারিয়ে যায় এই পৃথিবী থেকে। সামুসিলিনের জন্য এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল। ভয় অবশ্যই ছিল, কিন্তু একটা সান্ত্বনাও ছিল যে সে তার বন্ধুর সাথে প্রতিটা মুহূর্ত বেঁচেছিল, যার কখনো আসবে না। গল্পের শেষ মুহূর্তে কিছু ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়েছে। 3 জনই ছোটবেলা থেকে সেই স্কুলের দিন পর্যন্ত সবসময় ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব একটি উদাহরণ ছিল এবং এই গল্পটি শেষ হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিশেষ করে যখন আমাদের প্রিয়জনরা আমাদের সাথে থাকে, তখন আমাদের সত্যিই তাদের লালন করা উচিত। প্রতিটি ছোট বড় সুখ সত্যিকার অর্থে তাদের সাথেই কাটানো উচিত, কারণ আমাদের কোনো ধারণা নেই কবে সে চলে যাবে আমাদের থেকে, কে জানে। আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন। যদি হ্যাঁ, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে।